আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার টেস্ট পেপার সলভিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তো ক্লাসটি শুরু করার পূর্বে কিছু কথা বলে নিই টেস্ট পেপার সলভিং ব্যাপারে। সেটা হচ্ছে, তোমরা যারা কমার্স স্টুডেন্ট আছো ম্যাক্সিমাম কিন্তু ম্যানেজমেন্ট এই সাবজেক্টটাকে খুব লাইটলি নিয়ে থাকো। তারপর লাইটলি নেওয়াটাই খুবই স্বাভাবিক, কারণ এখানে তোমার সব থিওরিটিক্যাল সাবজেক্ট এবং পরীক্ষার আগের রাতে হালকা একটু দেখে যাও। বাট নর্মালি যদি তুমি চিন্তা করো, ম্যানেজমেন্টে কিন্তু তুমি যদি প্রপারলি কনসেপ্টগুলো না জানো তাহলে কিন্তু তুমি সৃজনশীলে ফুল মার্ক তুলতে পারবা না। ফুল মার্ক তোলা পসিবল না হলেও তোমার অ্যাটলিস্ট 8 পাওয়া দরকার। হ্যাঁ, তুমি যদি সৃজনশীলে A+ পেতে চাও, তো এখানে যদি তুমি 30-এ 30 পাও, এখানে যদি তুমি এভারেজ 7 মার্ক করে পাও, তাও কিন্তু তোমার A+ আটকায় যাচ্ছে। হ্যাঁ, তো তুমি যাতে A+ পেতে পারো এই জন্য তোমার সব কিছুর একটা পিওর কনসেপচুয়াল নলেজ দরকার। তো এই কনসেপচুয়াল নলেজের জন্য তোমার দরকার প্রপার টেস্ট পেপার সলভিং টেকনিক। তো তুমি যদি টেস্ট পেপার সলভ করে যাও তাহলে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে, কোন কোন জায়গা থেকে কি কি কোয়েশ্চেন আসে, এটা তুমি ভালো মতো জেনে যাচ্ছ। হ্যাঁ, তো চলো দেরি না করে আজকে আমরা টেস্ট পেপার সলভিং ক্লাস শুরু করি। ওকে, তো প্রথমে আমরা ফার্স্ট চ্যাপ্টার দিকে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যবস্থাপনার ধারণা। তো প্রথমেই আমরা যে বোর্ডটা সলভ করব সেটা হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ড 2022 সাল। হ্যাঁ, তো আমরা একটু কোয়েশ্চেনের দিক তাকাই। আমরা ডিরেক্ট আগে কোয়েশ্চেনে যাব, তারপরে হচ্ছে আমরা উদ্দীপক করব। হ্যাঁ, তো ক নম্বরে আছে ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি। এটা কিন্তু মোটামুটি একটা ক্রুশিয়াল প্রশ্ন। হ্যাঁ, আর এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা যে জাস্ট তোমার এইচএসসির জন্য ইম্পর্টেন্ট তা না, এটা কিন্তু তোমার অ্যাডমিশনেও মোটামুটি কাজে দিবে। ওকে, তো ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি। তো আমরা তো নর্মালি জানি যে ব্যবস্থাপনা চক্রটা শেষ হয় নিয়ন্ত্রণের মাধ্যমে, কিন্তু নিয়ন্ত্রণের পরবর্তী আবার কি কাজ থাকতে পারে। তো এখানে কোয়েশ্চেন হচ্ছে তোমার নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি। তো নিয়ন্ত্রণ হচ্ছে এখানে শেষ হয়ে যায়, তো নিয়ন্ত্রণের পরবর্তী কাজ হচ্ছে আবার পরিকল্পনা করা। হ্যাঁ, পরিকল্পনা করো। তো নিয়ন্ত্রণের পর এই সাইকেলটা ক্রমান্বয়ে চলতে থাকে। বোঝা গেছে? তো নিয়ন্ত্রণের পরবর্তী কাজ হচ্ছে আমার পরিকল্পনা করা। তারপরে খ নাম্বার আসি, ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া ব্যাখ্যা করো। এটা আমরা যখন সলিউশনে যাব তখন আমরা আলোচনা করব। গ নাম্বার, উদ্দীপকের জনাব রাকিন কোন স্তরের ব্যবস্থাপক ব্যাখ্যা করতে বলছে। তো চলো আমরা এখন একটু উদ্দীপকের দিক ফোকাস দিই, যে ব্যবস্থাপনার কাজকে প্রকৃতিগতভাবে চিন্তা করা ও কাজ করা এই দুই ভাগে ভাগ করা হয়, এবং জনাব রাকিন অধিক মাত্রায় কাজের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? কাজের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, আচ্ছা আমরা লাল কালি ইউজ করি, কালো কালি ইউজ না করি। ওকে, কাজের সাথে সম্পৃক্ত। অপরদিকে জনাব আহসান ওই প্রতিষ্ঠানের সম্পূর্ণরূপে শুধু চিন্তনীয় কাজের সাথে সম্পর্কিত। তাহলে এখানে আমরা দুইটা কাজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কাজের সাথে সম্পৃক্ত আর একটা হচ্ছে চিন্তনীয় কাজের সাথে সম্পর্কিত। হ্যাঁ, তো এখন ঘ নাম্বারে কি কোশ্চেন আসে চলো দেখে আসি। প্রতিষ্ঠানটির সফলতায় জনাব আহসান ও জনাব রাকিনের অবদান কি সমানভাবে গুরুত্বপূর্ণ? তোমার মতামত উত্তর সপক্ষে যুক্তি প্রদর্শন করে। তো এই ছিল মোটামুটি উদ্দীপক আর হচ্ছে তোমার কোশ্চেন। তো এখন চলো ডিরেক্ট আমরা চলে যাই সলভে। তো প্রথমেই যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে প্রথম তার অ্যান্সার। ক নম্বরের অ্যান্সার কি ছিল আমরা একটু আগে আলোচনা করেছি, ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন করা। নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি? পরিকল্পনা প্রণয়ন করা। হ্যাঁ, আর খ নম্বরে কি ছিল? যে ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া ব্যাখ্যা করো। ওই যে আমরা কিছুক্ষণ আগে কিন্তু ক নাম্বারের মধ্যে খ নাম্বারে অ্যান্সার দিয়ে দিছি। হ্যাঁ, ব্যবস্থাপনা একটা চলমান প্রক্রিয়া। ওই যে যদি চলমান প্রক্রিয়া না হতো তাহলে কিন্তু নিয়ন্ত্রণের পরবর্তীতে আবার নতুন করে পরিকল্পনা করার প্রয়োজন হতো না। যেহেতু এটা একটা চলমান প্রক্রিয়া, তাই নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ কিন্তু আবার পরিকল্পনা। বোঝা গেছে? আচ্ছা, তো এটা চলো এখন আমরা ব্যাখ্যা করি। তো প্রথমে আমাদের মানে খ নাম্বার যেহেতু কোয়েশ্চেন আসছে, তো এটাকে দুইটা পয়েন্টে আমরা ভাগ করব। এটা হচ্ছে জ্ঞানমূলক আর এটা হচ্ছে অনুধাবনমূলক। হ্যাঁ, অনুধাবনমূলক মূলক। তো আমরা 2 মার্কের জন্য দুইটা পয়েন্ট লিখব। প্রথমে ব্রিফলি লিখব, অর্থাৎ সংক্ষিপ্তভাবে লিখব, এবং তারপরে হালকা একটু ব্যাখ্যা করব। তো প্রথমে ব্যবস্থাপনা প্রক্রিয়া কাকে বলে এটা আমাদের জানতে হবে। তো ব্যবস্থাপনা প্রক্রিয়াটা কি? ব্যবস্থাপনার পারস্পরিক নির্ভরশীল ও ধারাবাহিক কাজের সমষ্টিকে ব্যবস্থাপনা প্রক্রিয়া বলে। তাহলে এখানে দুইটা কি পয়েন্ট আমার মনে রাখতে হবে, একটা হচ্ছে পারস্পরিক নির্ভরশীল আর একটা হচ্ছে ধারাবাহিক কাজের সমষ্টি। কি কি? পারস্পরিক নির্ভরশীল এবং ধারাবাহিক কাজের সমষ্টি। এই দুইটা কি পয়েন্ট আমার মনে রাখলেই হবে। তারপর এখন কেন একে চলমান প্রক্রিয়া বলা হয় এটা আমরা ব্যাখ্যা করব। কেন একে চলমান প্রক্রিয়া বলা হয় চলো শুরু করি, দেখা যাক। ব্যবস্থাপনার কাজ পরিকল্পনা দিয়ে শুরু হয়, তারপরে প্রক্রিয়াগুলো কি কি, তারপরে আসে সংগঠিতকরণ, তারপরে কি করতে হয়? একত্র করার পর কি দরকার হয়? আমার স্টাফ দরকার হয়, কর্মী সংস্থান দরকার হয়।
তারপরে কর্মীদের কি করা লাগবে, নির্দেশনা দেওয়া লাগবে, প্রেরণা দেওয়া লাগবে এবং তাদের মধ্যে কি করা লাগবে, সমন্বয় সাধন করা লাগবে এবং সমন্বয় সাধনের পর সবকিছু ঠিকঠাক মতো চলতেছে কিনা এটা তদারকি করা লাগবে। কিসের মাধ্যমে, নিয়ন্ত্রণের মাধ্যমে। তো দেখো ব্যবস্থাপনার কাজ পরিকল্পনা দিয়ে শুরু হয়ে সংগঠিতকরণ, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় ও নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়। হ্যাঁ, এখন নিয়ন্ত্রণের মাধ্যমে পাওয়া ফলাফলের উপর ভিত্তি করে আমরা কি করি, নতুন পরিকল্পনা নিই। হ্যাঁ, তো এইভাবে ব্যবস্থাপনার যে কাজসমূহ এটা ধারাবাহিকভাবে চলতে থাকে বলে একে ব্যবস্থাপনার চলমান প্রক্রিয়া বলা হয়। বোঝা গেছে? তো গেল খ নাম্বার। তো চলো দেখি গ নাম্বারে কি বলা আছে। গ নাম্বারে বলছিল যে উদ্দীপকের জনাব রাকিন কোন স্তরের ব্যবস্থাপক। তো ব্যবস্থাপক কিন্তু 3 স্তরের থাকে। হ্যাঁ, তো একটু পরে আমরা আলোচনা করব। তো জনাব রাকিন কি করছে, অধিকমাত্রা কাজের সাথে সম্পৃক্ত। তো ব্যবস্থাপনার স্তর সাধারণত 3টা, উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। হ্যাঁ, তো জনাব রাকিন যেহেতু একদম ফিল্ডের কাজের সাথে সম্পৃক্ত তাহলে বোঝা যাচ্ছে যে জনাব রাকিন ব্যবস্থাপনার নিম্ন স্তরে অবস্থান করে। হ্যাঁ, তো এখন ব্যবস্থাপনার নিম্ন স্তরে অবস্থান করে আমরা জেনে গেলাম, ফার্স্টের পয়েন্টে দিয়ে দিলাম। আর গ নাম্বারে তোমার 3টা পয়েন্ট থাকবে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট আর এটা আরেকটা পয়েন্ট, টোটাল 3টা পয়েন্ট। এই 3টা পয়েন্টে ফার্স্ট পয়েন্টে আমার অ্যান্সারটা লিখে দিলাম। হ্যাঁ, আর সেকেন্ড পয়েন্টে জনাব রাকিন কি স্তর বলছি আমরা, নিম্ন স্তরের ব্যবস্থাপক। এখন সেকেন্ড পার্টে আমাকে লিখতে হবে যে নিম্ন স্তরের ব্যবস্থাপক বলতে মূলত আমরা কি বুঝি। তো চলো দেখে আসি কি বুঝি। এ স্তরের ব্যবস্থাপক সরাসরি শ্রমিক কর্মীদের দুঃখিত এই স্তরের ব্যবস্থাপক সরাসরি শ্রমিক কর্মীদের কাজের নির্দেশনা দেন। তারা শ্রমিকদের কাজ তদারকি করে, কি করে, তদারকি করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে। অর্থাৎ উচ্চ স্তরের ব্যবস্থাপক অ্যাটলিস্ট মানে প্রথমে শুরুতে যে ধরনের পরিকল্পনা দিয়ে থাকে সেই পরিকল্পনাগুলো কিন্তু আস্তে আস্তে মধ্যস্তর নিম্ন স্তর হয়ে বাস্তবায়িত হয় কর্মীদের মাধ্যমে, শ্রমিক কর্মীদের মাধ্যমে। তো এখানে সেটাই বলছে যে তারা শ্রমিকদের কাজ তদারকি করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন। হ্যাঁ, তো এই স্তরের ব্যবস্থাপনা মূলত কিসের কাজের সাথে রিলেটেড, পরিকল্পনা বাস্তবায়নের সাথে রিলেটেড। হ্যাঁ, জড়িত। তো এই ধরনের ব্যবস্থাপক কারা হয়, ফোরম্যান, সুপারভাইজার ইত্যাদি হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপক। হ্যাঁ, তো দেখবা মেট্রো রেলের যখন কাজ চলে, মেট্রো রেল, তারপর বড় বড় যত তোমার কনস্ট্রাকশন প্রজেকশন আছে মানে প্রজেক্ট আছে, ওই প্রজেক্টগুলোতে দেখবা অনেকগুলো কর্মী থাকে, কর্মীদের একজন নির্দেশ দিচ্ছে, ওই একজন হচ্ছে সুপারভাইজার বা ফোরম্যান। বুঝা গেছে? আচ্ছা, তো এখন আমরা উদ্দীপকের জনাব রাকিন কেন নিম্ন স্তরের ব্যবস্থাপক সেটার সাথে আমরা কানেকশন করব বা কানেক্ট করব। দেখো চলো দেখে আসি যে উদ্দীপকের জনাব রাকিন অধিক মাত্রায় কাজের সাথে সম্পৃক্ত। তিনি কর্মীদের কাজ সরাসরি তত্ত্বাবধান করে থাকেন। কেন সরাসরি তত্ত্বাবধান করে থাকেন? এবং তিনি মধ্যস্তরের ব্যবস্থাপকের কাছ থেকে নির্দেশনা পেয়ে শ্রমিক কর্মীদের দিয়ে তা বাস্তবায়ন করেন। তিনি কাদের থেকে নির্দেশনা পান? মধ্যস্তরের ব্যবস্থাপক থেকে। তো ব্যবস্থাপনার স্তরকে আমরা এভাবে দেখবা, তোমাদের বইয়ে পিরামিড আছে। হ্যাঁ, উচ্চ স্তর, এখানে মধ্য স্তর, এখানে হচ্ছে তোমার নিম্ন স্তর। ওকে, এখানে হচ্ছে তোমার পরিচালক, মহাপরিচালক, এগুলা মহাপরিচালক। এখানে হচ্ছে তোমার ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপক ধরো, আর এখানে হচ্ছে তোমার সুপারভাইজার বা ফোরম্যান। এখানে যদিও তোমার মানে চিত্রটা দেওয়া নাই, বাট তোমরা যদি হালকা একটু চিত্র দিয়ে নাও, নর্মালি যদি চিত্র এরকম এঁকে দাও, তোমার কিন্তু মার্কটা অন্য অন্য সবার থেকে বেশি আসবে। হ্যাঁ, একদম টেস্ট পেপারে যেটা আছে একদম হুবহু যে সেটা লিখতে হবে, আর এটা মুখস্থ করার জিনিসটা এটা আমি টেস্ট পেপার এই জন্য সলভ করাচ্ছি যাতে তোমরা কনসেপ্টটা বুঝো, মানে বইয়ের সাথে কানেক্ট করতে পারো। হ্যাঁ, বইয়ের সাথে সৃজনশীলে কানেক্ট করতে পারো, উদ্দীপকটা ঠিক মতো ধরতে পারো। হ্যাঁ, উদ্দীপকটা যদি ঠিকঠাক মতো ধরতে পারো, ঠিক জায়গায় তুমি ঢিল ছুটতে পারো, তাহলেই কিন্তু তুমি ফল পেরে খেতে পারবা, মানে আম পাড়া যেটাকে বলে। হ্যাঁ, তো দেখো এখানে এক্ষেত্রে জনাব রাকিন পরিকল্পনা বাস্তবায়নের সাথে জড়িত, এজন্য কোনো কাজ কিভাবে করতে হবে এ বিষয়ে তিনি শ্রমিক কর্মীদের নির্দেশনা দেন। তিনি প্রতিষ্ঠানে বেশি শারীরিক শ্রম দেন। কি ধরনের শ্রম দেন? শারীরিক শ্রম দেন। এসব বৈশিষ্ট্য সব নিম্ন স্তরের ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত। তাই আমরা বলতে পারি জনাব রাকিন একজন নিম্ন স্তরের ব্যবস্থাপক। হ্যাঁ, তো এখানে তুমি পয়েন্টগুলো লিখবা যে জনাব রাকিনকে কি কি কারণে আমরা নিম্ন স্তরের ব্যবস্থাপক বলতে পারি। বোঝা গেছে? ওকে, তো চলো নেক্সট স্লাইডে যাই। এখন ঘ নাম্বারে কি বলছিল? ঘ
নম্বরে বলছিল যে প্রতিষ্ঠানটির সফলতায় জনাব আহসান ও জনাব রাকিনের অবদান কি সমানভাবে গুরুত্বপূর্ণ? তোমার উত্তর সম্পর্কে যুক্তি প্রদর্শন করো। তো জনাব রাকিন তো নিম্ন স্তরের ব্যবস্থাপক, আর জনাব আহসান যেহেতু তোমার চিন্তনীয় কাজের সাথে জড়িত, তাহলে বোঝাই যাচ্ছে এটা উচ্চ স্তরের ব্যবস্থাপক। এটা কি সমানভাবে সম্পর্কিত? এটা নিয়ে আমরা আলোচনা করব, হ্যাঁ, যুক্তি দিব। তো দেখো, জনাব আহসান তোমার উচ্চ স্তর এবং জনাব রাকিনের নিম্ন স্তরের মধ্যে জনাব আহসানের অবদান প্রতিষ্ঠার জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ বোঝাই যাচ্ছে যে উচ্চ স্তরের ব্যবস্থাপকদের মানে লং টার্মে চিন্তা করতে হয় যে আগামী 20 থেকে 30 বছর পর প্রতিষ্ঠানটা কোথায় যাবে, তা প্রতিষ্ঠানের তোমার সুযোগগুলা কি কি, প্রতিষ্ঠান কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে, হ্যাঁ, এবং প্রতিষ্ঠান কতটা তোমার ছড়াবে, হ্যাঁ, ছড়াবে বলতে প্রতিষ্ঠানের কতটা শাখা প্রশাখা হবে, হ্যাঁ। তো এই জিনিসগুলা হচ্ছে উচ্চস্তরের ব্যবস্থাপকরা আগে ভাগেই চিন্তা করে, তাই তাদের চিন্তনীয় কাজ বেশি দরকার না, তাই তাদের অবদানও কিন্তু বেশি, হ্যাঁ। তো আহসানের অবদান প্রতিষ্ঠানের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো প্রথমে আমি আমার মতামত দিয়ে দিলাম, প্রথম পয়েন্টে, ফার্স্ট পয়েন্টে আমরা মতামত দিয়ে দিলাম। তো সেকেন্ড পয়েন্টে আমরা কি করব, যে উচ্চস্তরের ব্যবস্থাপকদের বৈশিষ্ট্য লিখব, যে ব্যবস্থাপনার উচ্চস্তরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নীতি প্রণয়ন করা হয়, অর্থাৎ প্রতিষ্ঠানটা কিভাবে চলবে না চলবে সব সম্পর্কিত যাবতীয় যে নীতি এবং পরিকল্পনা এটা উচ্চস্তরে দেওয়া হয়। আর এই পরিকল্পনা নিম্ন স্তরের ব্যবস্থাপকরা শ্রমিক কর্মীদের দিয়ে বাস্তবায়ন করে। এক্ষেত্রে নিম্ন স্তরের ব্যবস্থাপকরা শারীরিক শ্রমের সাথে বেশি জড়িত থাকে, আর উচ্চস্তরের ব্যবস্থাপকরা মানসিক শ্রম বেশি দেয়। অর্থাৎ সেকেন্ড পয়েন্টে আমরা নিম্ন স্তরের ব্যবস্থাপকদের কাজ লিখব এবং উচ্চস্তরের ব্যবস্থাপকদের কাজ লিখব। এখন থার্ড পয়েন্টে হচ্ছে আমরা উদ্দীপকের সাথে রিলেট করব। উদ্দীপকের সাথে রিলেট করে আমরা একদম লাস্ট পয়েন্টে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ কম, সেটা নিয়ে একটা মন্তব্য করব। ওকে, চলো। তো থার্ড পয়েন্টটা একটু ভাঙি। থার্ড পয়েন্টে হচ্ছে তোমার উদ্দীপকের জনাব আহসান প্রতিষ্ঠানের কিসের সাথে জড়িত? চিন্তনীয় কাজের সাথে জড়িত। কিসের সাথে? চিন্তনীয় কাজের সাথে। তাকে কোম্পানির পরিকল্পনা করতে হয়, নীতি নির্ধারণ করতে হয় এবং নিয়ন্ত্রণের কাজ করতে হয়। এগুলো সবই তোমার ব্রেনের কাজ বা মাথার কাজ, বোঝা গেছে? তাই তিনি একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক। জনাব আহসানের পরিকল্পনা বাস্তবায়নের সাথে জনাব রাকিন জড়িত, হ্যাঁ। তিনি শ্রমিক কর্মীদের কাজ তদারকি করেন, হ্যাঁ। এই জন্য জনাব রাকিন নিম্ন স্তরের ব্যবস্থাপক। অর্থাৎ আহসান কি করে? তিনি একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক, এই চিন্তনীয় কাজগুলো করে এবং তিনি যে পরিকল্পনা করেন এটা জনাব রাকিনকে দিয়ে তিনি বাস্তবায়ন করান শ্রমিকদের মাধ্যমে, হ্যাঁ। তো এখানে তোমার নিম্ন স্তরের ব্যবস্থাপক, উচ্চ স্তরের ব্যবস্থাপক এর কাজটা আমরা আলোচনা করলাম, হ্যাঁ। এই জন্য জনাব রাকিন নিম্ন স্তরের ব্যবস্থাপক। আচ্ছা, জনাব আহসান প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য ও নীতি নির্ধারণ। এখন আমরা মানে ডেসক্রাইব করব যে জনাব আহসানের কাজগুলো কি কি। জনাব আহসান হচ্ছে প্রতিষ্ঠানের নির্দিষ্ট একটা লক্ষ্য সেট করে এবং নীতি নির্ধারণ করে এবং সেটা বাস্তবায়নের জন্য মধ্য নিম্ন স্তরের কর্মীরা কাজ করেন, হ্যাঁ। এবং প্রতিষ্ঠানের যে কোনো যদি সিদ্ধান্ত হয় তাকে চিন্তা ভাবনা করে নিতে হয়, তারা হুট করে নিতে পারে না, হ্যাঁ। এবং তিনি নির্দেশনা না দিলে কর্মীরা সঠিকভাবে কাজ করতে পারে না, তাই তার দিক নির্দেশনা নির্দিষ্ট ও নির্ভুল হতে হয়। এবং এই লক্ষ্য বাস্তবায়নের জন্য রাকিনের মতো নিম্ন স্তরের ব্যবস্থাপকরা সহায়তা করেন। জনাব রাকিনের সহায়তায় প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন হয়, তবে জনাব আহসানের নির্দেশনা ছাড়া মূল লক্ষ্য অর্জন সম্ভব নয়। তবে আমরা বলতে পারি জনাব রাকিনও যথেষ্ট সহায়তা করে, কারণ জনাব রাকিন যদি মাঠ লেভেলে কাজ না করে তাহলে তুমি উপরে বসে যতই পরিকল্পনা করো এটার অ্যাকচুয়ালি কোনো ফলাফল আসবে না, বা উপর থেকে যদি চিন্তা না আসে তাহলে নিচ পর্যন্ত যাবে না। তাই দুইটাই দরকার, কিন্তু সব থেকে বেশি দরকার হচ্ছে আহসানের কাজটা, হ্যাঁ। তো এই জন্য এখানে বলছে যে আহসানের নির্দেশনা ছাড়া মূল লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। তাই আমরা বলতে পারি যে উচ্চ স্তরে অবস্থান করায় জনাব আহসানের কাজ বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো এটা গেল আমাদের সৃজনশীল, ফার্স্ট সৃজনশীলটা গেল। এখন সেকেন্ড সৃজনশীল হচ্ছে আমরা সলভ করব। তো সেকেন্ড সৃজনশীলটা এসেছিল রাজশাহী বোর্ড 2022 সালে। তো চলো রাজশাহী বোর্ড 2022 সালে কি টাইপের কোয়েশ্চেন আসছিল চলো দেখে নিই। তো ক নাম্বার আসছিল আধুনিক ব্যবস্থাপনার জনককে, এটা আমরা জানি। তো তোমরা দুইটা জিনিস মাথায় রাখবো সবসময়, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, এটা এমসিকিউ প্লাস হচ্ছে তোমার এই ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে এফ.ডব্লিউ. টেলর। এফ.ডব্লিউ. টেলর। আর আধুনিক ব্যবস্থাপনার জনক, আধুনিক ব্যবস্থাপনার জনক
হচ্ছে তোমার হেনরি ফেল। হ্যাঁ, হেনরি ফেল, সরি ফর মাই হ্যান্ড রাইটিং, বাট একটু খারাপ, হ্যাঁ একটু বুঝে নাও। হেনরি ফেল। তো খ নাম্বারে হচ্ছে ব্যবস্থাপনা কিভাবে উদ্দেশ্য অর্জনে সহায়তা করে, ব্যবস্থাপনা কিভাবে উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। গ নাম্বারে আছে উদ্দীপকের জনাব রফিক ব্যবস্থাপনা কোন স্তর, আবার সেম দেখো আগের কোশ্চেনটা লক্ষ্য করো, কি নিয়ে কোশ্চেন আছে, ব্যবস্থাপনা স্তর গ নাম্বারে। তার মানে কিন্তু তুমি বুঝতেছো, এই সলভ করার মাধ্যমে বুঝতেছো যে তোমার কোন টপিকটা বেশি করে পড়া উচিত। হ্যাঁ, তো ঘ নাম্বারে দেখো কোম্পানি মুনাফা বৃদ্ধিতে মিস্টার কিরণ অবদান বেশি, তুমি কি একমত, উদ্দীপকের আলোকে মতামত দাও। তো এখন চলো আমরা উদ্দীপক পড়ি। তো 2 নম্বর প্রশ্নে বলা আছে জনাব রফিক একটি স্বনামধন্য কোম্পানিতে কর্মরত, তিনি পরিচালনা পর্ষদ কর্তৃক কাদের কর্তৃক, পরিচালনা পর্ষদ, হ্যাঁ, কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সুপারভাইজার পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়িত করেন। অপরদিকে মিস্টার কিরণ কোম্পানি গৃহীত পরিকল্পনা কায়িক শ্রমের মাধ্যমে সরাসরি বাস্তবায়ন করেন, ফলে কোম্পানির মুনাফা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো বুঝতে পারতেছি এখানে ব্যবস্থাপনার দুইটা স্তরের অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ, তো উপরে পরিচালনা পর্ষদ হচ্ছে উপরে উচ্চ স্তর, আর সুপারভাইজার হচ্ছে নিম্ন স্তর, আর মিস্টার কিরণ কায়িক শ্রমের মাধ্যমে সরাসরি বাস্তবায়ন অর্থাৎ ডিরেক্ট নিম্ন স্তরের মাধ্যমে বাস্তবায়ন করে। এখানে উপর স্তর মধ্য স্তর ঘুরে আসে না, তাই সময় কম লাগে, সময় কম লাগে দেখে মুনাফাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এখন চলো ডিরেক্ট আমরা সলভে চলে যাই। আচ্ছা, তো প্রথমেই বলা আছে যে কোন ধরনের, আচ্ছা ওয়েট, আচ্ছা তো ক নাম্বারের কি কোশ্চেন ছিল যে আধুনিক ব্যবস্থাপনার জনক, যেটা আমরা বলে দিয়েছি অলরেডি যে আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেল। হ্যাঁ, আর খ নাম্বারে কি ছিল, ব্যবস্থাপনা কি, খ নাম্বার কোশ্চেনটা কি ছিল চলো একটু দেখে আসি। ব্যবস্থাপনা কিভাবে উদ্দেশ্য অর্জনে সহায়তা করে, তো উদ্দেশ্য অর্জনে ব্যবস্থাপনা কিভাবে সহায়তা করে এটা আমরা সেকেন্ড পয়েন্টে লিখবো, আর ফার্স্ট পয়েন্টে লিখবো যে ব্যবস্থাপনা বলতে মূলত আমরা কি বুঝি। হ্যাঁ, তো ব্যবস্থাপনা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য অন্যকে দিয়ে দক্ষভাবে কাজ করিয়ে নেওয়ার কৌশল। কি কাজ করিয়ে নেওয়ার কৌশল, একটা পয়েন্ট মনে রাখলে হবে, ব্যবস্থাপনা হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল। হ্যাঁ, একটা কি পয়েন্ট মনে রাখবা। তারপরে ব্যবস্থাপনা পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়। এখন ব্যবস্থাপনা প্রসেসটা আমরা আস্তে আস্তে জানবো এবং এটা কিভাবে উদ্দেশ্য অর্জনে সহায়তা করে এই জিনিসটা আমরা দেখবো, যে ব্যবস্থাপনা পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয় এবং এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই আমাদের ব্যবস্থাপনার যে বাকি প্রক্রিয়াগুলো আছে, যেমন সংগঠিতকরণ, তারপর হচ্ছে কর্মী সংস্থান, নির্দেশনা দেওয়া, তারপরে নির্দেশনা পরে কি প্রেরণা, প্রেরণা মানে কি তোমার মোটিভেশন দেওয়া, তারপর হচ্ছে সমন্বয় করা কর্মীদের মাঝে এবং নিয়ন্ত্রণ সম্পন্ন করা হয়। এইসব কাজই প্রতিষ্ঠানকে পূর্ব নির্ধারিত উদ্দেশ্য অর্জনে সহায়তা করে, অর্থাৎ ব্যবস্থাপনার প্রক্রিয়া যে কাজগুলা, এই কাজগুলাই আমার পূর্ব নির্ধারিত যে উদ্দেশ্যটা আছে সেটা অর্জনে সহায়তা করবে এবং এভাবে প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে উদ্দেশ্য অর্জনে সহায়ক হয়। তাহলে কিভাবে সহায়ক হয়, ব্যবস্থাপনার যে কাজগুলো আছে কাজগুলো উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। হ্যাঁ, তো এইভাবেই ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে সহায়ক হয়। বোঝা গেছে? তো খ নাম্বার গেল। গ নাম্বার কি কোশ্চেন ছিল, গ নাম্বার ছিল যে উদ্দীপকের জনাব রফিক ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত। তো রফিক কোন স্তরে কর্মরত, স্বনামধন্য কোম্পানিতে কর্মরত, তিনি পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সুপারভাইজার পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়িত করে। তার মানে তিনি মাঝে আছে, পরিচালনা পর্ষদ উচ্চ স্তরে আর সুপারভাইজার নিম্ন স্তরে, আর রফিক তাহলে কোন স্তরে আছে, মাঝে। হ্যাঁ, হালকা একটু ব্রেন খাটালে বোঝা যায়। এই যে দেখো, উদ্দীপকের জনাব রফিক ব্যবস্থাপনার মধ্য স্তরে কর্মরত আছেন। এখন মধ্য স্তরে কারা থাকে সেটা আগে লিখবো, যে উচ্চ স্তরের ব্যবস্থাপকদের না পরিকল্পনা বাস্তবায়নের জন্য মধ্য স্তরের ব্যবস্থাপকরা কাজ করেন। এই লক্ষ্যে তারা নিম্ন স্তরের কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকেন। তাহলে মধ্যস্তরের ব্যবস্থাপকরা কি কাজ করেন, যে উচ্চ স্তরের ব্যবস্থাপকদের না পরিকল্পনা বাস্তবায়ন করে, কাদের মাধ্যমে, নিম্ন স্তরের কর্মীদের নির্দেশনা দেওয়ার মাধ্যমে। হ্যাঁ, নির্দেশনা দেওয়ার মাধ্যমে। এভাবে তারা উচ্চ নিম্ন স্তরের মাঝে যুক্ত থাকেন, বিভাগীয় ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক প্রভৃতি স্তরে কাজ করে। অর্থাৎ এখানে তোমার উদাহরণগুলো দিছে। এখন আমরা উদ্দীপকের সাথে রিলেশন খুঁজে বের করব, চলো খুঁজে বের করি। তাহলে এখন আমরা দেখব যে উদ্দীপকের রফিক কেন মধ্যস্তরের ব্যবস্থাপক। দেখো, উদ্দীপকের রফিক একটা কোম্পানিতে কর্মরত আছে, তিনি প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য সুপারভাইজারদের কাজের নির্দেশনা দেন। এক্ষেত্রে তিনি কি করেন, তিনি পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য সুপারভাইজারদের দিয়ে একটা কাজ করান। হ্যাঁ,
এখানে পরিচালনা পর্ষদ উচ্চ স্তরের ব্যবস্থাপনা আর সুপারভাইজার নিম্ন স্তরের ব্যবস্থাপনা। সুতরাং বোঝা যাচ্ছে যে রফিক উচ্চ নিম্ন স্তরের মধ্যে সংযোগ সৃষ্টি করছেন। এইসব বৈশিষ্ট্য মধ্যস্তরের ব্যবস্থাপনা কাজের সাথে মিলে যায়, তাই আমরা বলতে পারি যে জনাব রফিক একজন মধ্যস্তরের ব্যবস্থাপক। বোঝা গেছে? আচ্ছা চলো এখন ঘ নম্বরে যাই। আচ্ছা, তো ঘ নম্বরে মতামত চাইছে যে মুনাফা বৃদ্ধিতে মিস্টার কিরণের অবদান বেশি না কম। তো আমরা জানি যে মুনাফা বৃদ্ধিতে মিস্টার কিরণের অবদান বেশি। কেন বেশি এখন আমরা এটা আলোচনা করব। হ্যাঁ, যে উচ্চ স্তরে গৃহীত পরিকল্পনা নীতি বাস্তবায়নের জন্য মধ্যস্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, নিম্ন স্তরের ব্যবস্থাপনা উক্ত পরিকল্পনা নীতি সরাসরি বাস্তবায়ন করে। এদের কর্মদক্ষতার উপর প্রতিষ্ঠানের সাফল্য অনেক অংশে নির্ভর করে। অর্থাৎ তোমার প্ল্যানিং অনেক থাকলো, যদি তোমার কর্মীরা মাঠ পর্যায়ে সেটা এক্সিকিউট না করতে পারে তাহলে কিন্তু তোমার এই প্ল্যানিংয়ের কোনো মূল্য নাই। তাই জনাব কিরণ কিন্তু ডিরেক্ট নিম্ন স্তরের কর্মীদের মাধ্যমে তার প্ল্যানিং বাস্তবায়ন করতেছে। এই জন্য তার কিন্তু বিভিন্ন মাধ্যম হয়ে ঘোরা লাগতেছে না। হ্যাঁ, এখানে এই যে পিরামিডটা আছে তোমার ব্যবস্থাপনা স্তরে উচ্চ স্তর, মধ্যস্তর, নিম্ন স্তর। তো জনাব রফিক কি করতেছে? এই দুইটা স্তর ইউজই করতেছে না, সে ডিরেক্ট তার পরিকল্পনা এটার মাধ্যমে বাস্তবায়ন করতেছে। তো এক্ষেত্রে তার টাকাও বাঁচতেছে, সময়ও বাঁচতেছে। হ্যাঁ, তো এখন আমরা আসি যে উদ্দীপকের জনাব রফিক কি করে উচ্চ স্তরের না পরিকল্পনা নিম্ন স্তরের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করেন। এক্ষেত্রে তিনি একজন মধ্যস্তরের ব্যবস্থাপক। আর মিস্টার কিরণ কি করে? উক্ত প্রতিষ্ঠানের সুপারভাইজার হিসেবে কাজ করেন। তিনি শ্রমিক কর্মীদের কাজ তদারকি করেন। তিনি মধ্যস্তরের যে নির্দেশনা দেয় সেই নির্দেশনাটা অনুযায়ী কায়িক শ্রমের মাধ্যমে সরাসরি পরিকল্পনা বাস্তবায়ন। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এই লাইনটা লিখবো যে সরাসরি পরিকল্পনা বাস্তবায়ন করেন, অর্থাৎ তিনি একজন নিম্ন স্তরের ব্যবস্থাপক। আচ্ছা, তো এখন আমরা দেখব যে কেন মিস্টার কিরণের অবদানটা বেশি। নিম্ন স্তরের ব্যবস্থাপকরা মধ্যস্তর থেকে কাজের নির্দেশনা পান এবং কাজ সরাসরি খোঁজখবর নেন। হ্যাঁ, কাজটা কতটুকু অগ্রগতি হয়েছে বা অবনতি হয়েছে এটা তিনি সরাসরি খোঁজখবর নেন। কাজে যদি কোনো প্রকার ভুল হয় তাহলে সাথে সাথে তার সমাধান কি হতে পারে সেই উপায়টা খুঁজে বের করেন। শ্রমিক কর্মীদের তিনি উৎসাহ প্রদান করেন, অধিক আগ্রহ নিয়ে কাজ করে থাকে এই জন্য শ্রমিক কর্মীরা, এবং এভাবেই কিরণ শ্রমিক কর্মীদের দিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করেন। এতে প্রতিষ্ঠানের যে মুনাফার পরিমাণ সেটাও বাড়তে থাকে। হ্যাঁ, সুতরাং কোম্পানির মুনাফা বৃদ্ধিতে কিরণের অবদান সবথেকে বেশি বলে মনে করি। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখব। 3 নম্বর কোশ্চেনটা আসছিল তোমার কুমিল্লা বোর্ড 2022 সালে। তো 3 নম্বরে আগে আমরা কোশ্চেনগুলো পড়ে নিই যে প্রশাসন বলতে আমরা কি বুঝি, আদেশের ঐক্য বলতে কি বুঝি, উদ্দীপকের জনাব খান কোন স্তরের কর্মকর্তা, জনাব চৌধুরী ও জনাব খানের সমন্বিত পরিশ্রমের ফলে কোম্পানিটি প্রতিষ্ঠিত। এই ব্যাপারে তুমি একমত কিনা এটা মতামত দাও। হ্যাঁ, তো এখন আমরা উদ্দীপকটা পড়ি যে জনাব চৌধুরী এসআর কোম্পানি লিমিটেড একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি কোম্পানির পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণের সাথে জড়িত। অপরদিকে জনাব খান ওই কোম্পানিরই একজন কর্মকর্তা। তিনি কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত। উভয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি আজ প্রতিষ্ঠিত। হ্যাঁ, তো এখানেও সেম জিনিস, স্তর। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো এখন প্রশাসন কি, আদেশের ঐক্য বলতে কি বুঝি, জনাব খান কোন স্তরের কর্মকর্তা, দেখো আবার স্তর, তাহলে আমি বুঝতে পারতেছি যে স্তর দিয়ে আবার আসতেছে। জনাব চৌধুরী জনাব খানের সমন্বিত পরিশ্রমের ফলে কোম্পানিটি প্রতিষ্ঠিত। তুমি কি একমত? তো সেম কোশ্চেন, আগের সালে যে তোমার সলভ করছিলাম ওটা আর এটা কিন্তু সেম, উচ্চ স্তর আর নিম্ন স্তর বা মধ্যস্তর। তো চলো আমরা সলভ করা শুরু করি। প্রশাসন কাকে বলে? হ্যাঁ, প্রশাসন কাকে বলে? তো প্রশাসন এর সংজ্ঞা হচ্ছে প্রতিষ্ঠানের যে স্তরে উদ্দেশ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কৌশল ও নীতি নির্ধারণ করা হয় তাকে প্রশাসন বলে। তাহলে এখানে কয়েকটা জিনিস আসতেছে, উদ্দেশ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কৌশল, নীতি নির্ধারণ। উদ্দেশ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কৌশল, নীতি নির্ধারণ, চারটা কাজের সমন্বয় হচ্ছে প্রশাসন। হ্যাঁ, তো এটা মাথায় রাখবা, এই চারটা কিওয়ার্ড। ওকে, আচ্ছা যাই হোক, ওকে। তো চারটা কিওয়ার্ড মাথায় রাখবো, উদ্দেশ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কৌশল ও নীতি নির্ধারণ। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রশাসনের সংজ্ঞা। এখন খ নাম্বার কি ছিল, যে আদেশের ঐক্যের নীতি কাকে বলে? তো আদেশের ঐক্যের নীতির মূল কনসেপ্টটা এখানে বইয়ের ভাষায় যাওয়ার আগে আমরা বলে নিই। এটা হচ্ছে একজন ব্যক্তিকে তুমি যদি একই সাথে দুইজন বস আদেশ করে তাহলে কিন্তু ওই কর্মীটা ঠিকঠাক মতো কাজ করতে পারবে না। তো আদেশের ঐক্যের নীতির মেইন কথা হচ্ছে একই সাথে একজন কর্মীর আদেশ করতে হবে একজন মাত্র ব্যক্তি, এটাই হচ্ছে আদেশের ঐক্যের নীতি। চলো বইয়ের ভাষায় কি আছে বলা আছে দেখে নি। হ্যাঁ, একজন কর্মী একই সময়ে
শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ পাওয়াকে আদেশের রক্ষণ নীতি বলে। অর্থাৎ যেটা বললাম সেম। হ্যাঁ, একজন কর্মীর আদেশকর্তা একাধিক হলে একই সময় তারা ভিন্ন ভিন্ন কাজের আদেশ দিতে পারেন। এতে কর্মীর পক্ষে সুষ্ঠুভাবে সব কাজ করা সম্ভব হয় না। তাই প্রতিষ্ঠানের আদেশের রক্ষণ নীতি অনুসরণ করা অপরিহার্য। বোঝা গেছে? অর্থাৎ সে যত একজন কর্মী যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেজন্য তাকে মাত্র একজনই আদেশ করতে পারেন। এটা হচ্ছে আদেশের রক্ষণ নীতি। হ্যাঁ, চলো গ নাম্বার দেখি। তো গ নাম্বারে বলা আছে যে উদ্দীপকের জনাব খান কোন ধরনের কর্মকর্তা। তো গ নাম্বারে কি ছিল? জনাব খান কি করে? জনাব খান ওই কোম্পানির একজন কর্মকর্তা, তিনি কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত। আমরা বুঝলাম কিভাবে নিম্ন স্তরের, কারণ উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত। নিম্ন স্তরের ব্যবস্থাপকরা উদ্দেশ্য বাস্তবায়নে সরাসরি কাজ করে। একটু আগে আমরা যেটা দেখে আসলাম সৃজনশীল। হ্যাঁ, তো চলো ওকে। তো উদ্দীপকের জনাব খান নিম্ন স্তরের কর্মকর্তা। এখন নিম্ন স্তরের কর্মকর্তা বলতে কি বোঝায়? সেম জিনিস, যে এ স্তরের ব্যবস্থাপকরা সরাসরি শ্রমিক কর্মীদের কাজের নির্দেশনা দেয়, তারা শ্রমিকদের কাজ তদারকি করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে, এবং এ স্তরের ব্যবস্থাপকরা মূলত পরিকল্পনা বাস্তবায়নের সাথে জড়িত। উদাহরণ দিব তারপরে কি কি, ফোরম্যান, সুপারভাইজার ইত্যাদি। হ্যাঁ, গেল। এখন উদ্দীপকের সাথে উনি হচ্ছে উদ্দীপকের জনাব খান কেন নিম্ন স্তরের ব্যবস্থাপক সেটা আমরা প্রমাণ করব। তো চলো, উদ্দীপকের জনাব খান কি করছে? তিনি একজন কর্মকর্তা, তিনি লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত। তিনি তার অধীনস্থ কর্মীদের কি করেন? সরাসরি তত্ত্বাবধান করেন তার কাজগুলো, অধীনস্থ কর্মীদের কাজগুলা। আবার মধ্যস্তরের ব্যবস্থাপকের কাছ থেকে নির্দেশনা পেয়ে তিনি অধস্তন কর্মীদের দিয়ে তা বাস্তবায়ন করেন। অর্থাৎ এক্ষেত্রে জনাব খান কি করেন? পরিকল্পনা বাস্তবায়নের সাথে সরাসরি জড়িত থাকেন। হ্যাঁ, তো তিনি মূলত মধ্যস্তরের ব্যবস্থাপক ও শ্রমিক কর্মীদের মধ্যে একটা সংযোগ সৃষ্টি করেন বা একটা ব্রিজ সৃষ্টি করেন। হ্যাঁ, সংযোগ সৃষ্টি করেন। এইসব বৈশিষ্ট্য নিম্নস্তরের ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত, তাই জনাব খানকে নিম্নস্তরের কর্মকর্তা বলা যায়। হ্যাঁ, তিনি মূলত মধ্যস্তরের ব্যবস্থাপক ও শ্রমিক কর্মীদের মাঝে একটা সংযোগ সৃষ্টি করেন। হ্যাঁ, তাই আমরা জনাব খানকে বলতে পারি যে তিনি একজন নিম্ন স্তরের ব্যবস্থাপক। বোঝা গেছে? বোঝার কিছু নাই, তোমরা জাস্ট দেখে যাও। ঘ নাম্বার, তো মতামত চাইছে ঘ নাম্বারে যে উদ্দীপকের জনাব চৌধুরী উচ্চস্তর এবং জনাব খানের সমন্বিত পরিশ্রমের ফলে কোম্পানিটি প্রতিষ্ঠিত। অর্থাৎ যে কোনো একজন ব্যবস্থাপক যদি হেল্প না করতো তাহলে কিন্তু কোনো কালেই মানে সংযোগটা স্থাপন করা সম্ভব হতো না। এই তিন স্তরের ব্যবস্থাপকদের একটা সুন্দর কোঅর্ডিনেশন আছে বলেই কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে লক্ষ্যগুলো থাকে, যে উদ্দেশ্যগুলো থাকে, এগুলো কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয়। হ্যাঁ, তো জনাব চৌধুরী উচ্চস্তর ও জনাব খানের নিম্ন স্তরের সমন্বিত পরিশ্রমের ফলে কোম্পানিটি প্রতিষ্ঠিত, এই সম্পর্কে একমত। এখন আসি উচ্চস্তর নিম্ন স্তরে কোন ধরনের পরিকল্পনা নেওয়া হয়। উচ্চস্তরে কি নেওয়া হয়? দীর্ঘমেয়াদী পরিকল্পনা। হ্যাঁ, আর এই পরিকল্পনা কি করে? নিম্ন স্তরের ব্যবস্থাপকরা শ্রমিক কর্মীদের দিয়ে বাস্তবায়ন করে। এক্ষেত্রে নিম্ন স্তরের ব্যবস্থাপকরা শারীরিক শ্রমের সাথে বেশি জড়িত থাকেন, অন্যদিকে উচ্চ স্তরের কাজের জন্য মানসিক শ্রম বেশি প্রয়োজন হয়। এখন আসি উদ্দীপকের সাথে কিভাবে রিলেটেড এটা নিয়ে। উদ্দীপকের জনাব চৌধুরী এসআর কোম্পানি লিমিটেডের একজন কর্মকর্তা। এ স্তরে তাকে কোম্পানির পরিকল্পনা নীতি নির্ধারণ সংক্রান্ত কাজ করতে হয়, তাই তিনি একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক। আর জনাব খান নিম্ন স্তরের ব্যবস্থাপক হিসেবে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত। এক্ষেত্রে উভয়েরই অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি আজ প্রতিষ্ঠিত। হ্যাঁ, এখন আবার আমরা একটু একটু ডেসক্রাইব করব যে জনাব চৌধুরী কি করেন। প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য নীতি নির্ধারণ করেন, আর তা বাস্তবায়নের জন্য তিনি নিম্ন স্তরের ব্যবস্থাপকদের সাথে কোঅর্ডিনেশন করে কাজ করেন। এতে তাকে প্রতিষ্ঠানের যে কোনো সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে নিতে হয়। তিনি নির্দেশনা যদি না দেয় তাহলে কর্মীরা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারেন না, তাই তার দিক নির্দেশনা নির্দিষ্ট নির্ভুল হতে হয়। তিনি যদি ভুল নির্দেশনা দেন তাহলে কিন্তু প্রতিষ্ঠানের কর্মীরাও ভুল কাজই করবে। হ্যাঁ, এক্ষেত্রে লক্ষ্য বাস্তবায়নের জন্য জনাব খানের মতো নিম্ন স্তরের ব্যবস্থাপকদের সহায়তা দরকার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে নিম্ন স্তরের ব্যবস্থাপকদের শারীরিক পরিশ্রমেই মূল লক্ষ্য বাস্তবায়িত হয়। তারা যদি কাজ না করতো তাহলে মূল পরিকল্পনা গুরুত্ব থাকে না। আবার উচ্চ স্তরের ব্যবস্থাপকরা যদি মূল পরিকল্পনায় না দিত তাহলে নিম্ন স্তরের ব্যবস্থাপকদের গুরুত্ব থাকে না। তাই বলা যায় যে দুইজনের ভূমিকাই গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? তো এটা এই গেল হচ্ছে ঘ নম্বর, অর্থাৎ 3 নম্বর কোয়েশ্চেনের সলভ গেল। এখন আমরা 4 নম্বর কোয়েশ্চেনটা দেখব, যেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022 সালে আসছিল। হ্যাঁ, কুমিল্লা বোর্ড 2022 সালে আসছিল। তো এখানে কোয়েশ্চেনগুলো দেখে নিই যে ব্যবস্থাপনা বলতে কি বোঝো, ব্যবস্থাপনা একটি পেশা ব্যাখ্যা করো। মিস্টার সাবের চৌধুরী কোন স্তর, সেম স্তর নিয়ে আসতেছে, কোন স্তরের ব্যবস্থাপক ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কোন স্তরের কর্মকর্তাদের কাজে ভুল ছিল, যুক্তি সহ ব্যাখ্যা করো। হ্যাঁ, তো এখন আমরা উদ্দীপকটা পড়বো যে
মিস্টার সাবের চৌধুরী একজন চা উৎপাদন কোম্পানি নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত। প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষ 2021 সালে এত লক্ষ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং চা শ্রমিকদের কঠোর পরিশ্রমের ফলে 8 লক্ষ কেজি চা উৎপাদন করতে সক্ষম হয়। উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও মিস্টার সাবের চৌধুরীর সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি ও বাস্তবায়নকারী কর্মকর্তা শ্রমিকদের কাজে গাফিলতির প্রমাণ পায়নি। তো চলো এখন আমরা শুরু করি অ্যান্সার। ওকে, তো ফার্স্টে কি বলছিল? ফার্স্টে বলছিল যে ব্যবস্থাপনা কাকে বলে। তো ব্যবস্থাপনা কাকে বলে এটা আমরা জানি যে ব্যবস্থাপনা হচ্ছে কয়েকটা ধাপের সমন্বয়। ধাপগুলা কি কি? পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ। হ্যাঁ, এই নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের উপকরণ সমূহকে সঠিকভাবে কাজে লাগানোর যে প্রক্রিয়া সেটাকে আমরা ব্যবস্থাপনা বলি। এখন ব্যবস্থাপনাকে কেন পেশা বলা যায়? ব্যবস্থাপনাকে পেশা বলা যায় এই কারণেই যে পেশা হলো একটা ব্যক্তির অর্জিত প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণে কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে জীবিকা নির্বাহের উপায়। পেশাকে বলতে আমরা কি বুঝি? একজন ব্যক্তির প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে জীবিকা নির্বাহের উপায়। বর্তমানে ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করে তা কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় বলে অনেক ব্যবস্থাপকরা কিন্তু জীবিকা নির্বাহ করছেন এবং জীবিকা নির্বাহ করছেন বলে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা একটা পেশা। তো গ নাম্বার, উদ্দীপকে মিস্টার সাবের চৌধুরী ব্যবস্থাপনা কোন স্তরের কর্মকর্তা? তিনি উচ্চ স্তরের কর্মকর্তা, কারণ তিনি লক্ষ্য নির্ধারণ করেন। হ্যাঁ, তো উচ্চ স্তরের কর্মকর্তার বৈশিষ্ট্য কি? এ স্তরের কর্মকর্তারা প্রতিষ্ঠানের উদ্দেশ্য, নীতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কৌশল ঠিক করেন এবং এই ধরনের মানে উচ্চ স্তরের কর্মকর্তাদের উদাহরণ কি কি? চেয়ারম্যান, তারপর হচ্ছে পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি। হ্যাঁ, সাধারণত এ স্তরে কি করা হয়? ব্যবস্থাপকরা মানসিক ও বুদ্ধিভিত্তিক কাজ বেশি করেন। এখন আসি উদ্দীপকের সাবের চৌধুরী কেন উচ্চ স্তরের ব্যবস্থাপক। সাবের চৌধুরী কি করেন? তিনি একটা চা উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, তিনি প্রতিষ্ঠানে কি করেন? নীতি নির্ধারণ ও পরিকল্পনা তৈরির সাথে জড়িত। তিনি প্রতিষ্ঠানের কি করেন? লক্ষ্যমাত্রা ঠিক করেন। তারপর হচ্ছে এই লক্ষ্য অনুযায়ী অধস্তন কর্মীরা কাজ করে। এসব কাজের সাথে উচ্চ স্তরের ব্যবস্থাপকদের কাজের মিল আছে। তাই আমরা বলতে পারি যে মিস্টার সাবের চৌধুরী একজন উচ্চ স্তরের কর্মকর্তা। বোঝা গেছে? তো গ নাম্বারে গেল আমার। ঘ নাম্বারে বলছে যে কথাটা যৌক্তিক কিনা। তো কি কথা ছিল? যে উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা উচ্চ স্তরের কাজে ভুল ছিল, কথাটি যৌক্তিক কিনা। চলো আমরা কেসটা একটু আবার পড়ি, অর্থাৎ উদ্দীপকটা একটু আবার পড়ি। হ্যাঁ, আচ্ছা, তো প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ 2021 সালে 10 লক্ষ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। তারপরে শ্রমিকদের কঠোর পরিশ্রম ভালো ফলনের পরে 8 লক্ষ কেজি চা উৎপাদন করতে সক্ষম হয়। অর্থাৎ শ্রমিকদের কোনো ভুল নাই, অর্থাৎ শ্রমিকরা যেহেতু দক্ষ ছিল তাই 8 লক্ষ কেজি চা উৎপাদন করতে সক্ষম হয়েছে। তার মানে তার পরিকল্পনায় ভুল ছিল, এই জন্য কথাটা যৌক্তিক। হ্যাঁ, তারপর এখানে দেখো আরেকটা কথা বলা আছে যে মিস্টার সাবের চৌধুরীর সামনে একটা কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা শ্রমিকদের কাজে গাফিলতির প্রমাণ পায়নি। তার মানে গাফিলতি কাদের কাছে ছিল? যারা উচ্চ স্তরে পরিকল্পনা করছে। হ্যাঁ, তো এই কথাটা আমরা যৌক্তিক বলতে পারি। এখন কেন যৌক্তিক এটা আমরা একটু ডেসক্রাইব করব। তো এখানে আবার আমরা সেম জিনিস উদ্দীপকটা তুলে দিছি যে উদ্দীপকে কি হয়েছে, যে উদ্দীপকে হচ্ছে উচ্চস্তরের ব্যবস্থাপকরা কি কাজ করে, দীর্ঘমেয়াদী নীতি ও পরিকল্পনা প্রণয়ন করে। মধ্যস্তরের ব্যবস্থাপকরা কি করেন? তারা হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। এক্ষেত্রে মূল পরিকল্পনাকারী হিসেবে উচ্চ স্তরের ব্যবস্থাপকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হ্যাঁ, এখন উদ্দীপকে কি হয়েছিল দেখতে হবে। উদ্দীপকের চা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি এত লক্ষ্যমাত্রা ঠিক করে এবং কর্মীরা পরিশ্রম করে 8 লক্ষ উৎপাদন করতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে চা উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটা অসম্পূর্ণ থেকে যায়। এখন কেন অসম্পূর্ণ থেকে যায় সেটা আমরা এখানে ডেসক্রাইব করব পয়েন্ট আকারে। বোঝা গেছে? এই প্রতিষ্ঠানের মধ্যস্তরের কর্মকর্তারা উচ্চ স্তরের নির্দেশনা অনুযায়ী কাজ করেন। তারা লক্ষ্য বাস্তবায়নে নিম্ন স্তরের ব্যবস্থাপকদের করণীয় নির্ধারণ করে দেন, কিন্তু সঠিকভাবে কাজ করলেও প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হয়নি। আবার পরিচালনা পর্ষদ ও মিস্টার সাবের চৌধুরীর সমন্বয়ে গঠিত কমিটি নিম্ন স্তর শ্রমিকদের কোনো কাজে গাফিলতির প্রমাণ পায়নি। এক্ষেত্রে উচ্চ স্তরের ব্যবস্থাপকরা কর্মীদের সংখ্যা, সামর্থ্য, দক্ষতা বিবেচনা না করে উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করে বসেন। হ্যাঁ, তো এই জন্য উচ্চ স্তরের ব্যবস্থাপকদের আগে নির্ণয় করতে হবে যে আমার কর্মীরা কতটুক দক্ষ, আমাদের কর্মীদের দ্বারা কতটুক উৎপাদন করা সম্ভব। এটা না করেই লক্ষ্যমাত্রা ঠিক করে দেন। ফলে অধস্তন কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করলেও লক্ষ্য পূরণ করতে পারেননি। নিম্ন মধ্যস্তরের ব্যবস্থাপকদের সাথে তা আলোচনা করলে যদি লক্ষ্য ঠিক করতো তাহলে কিন্তু এই ভুলটা হতো না। তাই বলতে পারি যে উচ্চস্তরের ব্যবস্থাপকদের পরিকল্পনার ত্রুটি থাকার কারণে এই লক্ষ্য অর্জনটা আর সম্ভব হয়নি। তো এটা হচ্ছে অ্যান্সার, আর এটা অবশ্যই যৌক্তিক। ওকে, তো
তো গেল। এখন আমরা 5 নম্বর প্রশ্নটা সলভ করব। তো 5 নম্বর প্রশ্ন হচ্ছে কুমিল্লা বোর্ড 2022 সালে আসছিল। এখানে 4টা কোশ্চেন আমরা দেখে নিই যে ব্যবস্থাপনা বলতে কি বুঝি, ব্যবস্থাপনা একটি কলা না বিজ্ঞান ব্যাখ্যা করো, তারপরে উদ্দীপকের আলোকে ব্যবস্থাপনা চক্র ব্যাখ্যা করো, ব্যবস্থাপনা কাজগুলোর সফল প্রয়োগের ফলে জনাব রফিক পরিবহন ব্যবসায় সুনাম অর্জন করেছেন। তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ করো। হ্যাঁ, তো এই 4টা হলো আমাদের কোশ্চেন। এখন আমরা উদ্দীপক পড়ে নিই। ঢাকার পরিবহন ব্যবসায়ী জনাব রফিক সিদ্ধান্ত গ্রহণ করেন যে 2022 সালে ঢাকা চট্টগ্রাম রোডে 20টি নতুন এসি বাস নামাবেন। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তিনি কিছু চালক ও সুপারভাইজার নিয়োগ দিয়ে সড়ক দুর্ঘটনা এড়াতে 6 মাসের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। এই চালক ও সুপারভাইজারের জন্য বিভিন্ন উদ্দীপনামূলক কর্মসূচি গ্রহণ করেন। এছাড়াও এগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য তিনি সংশোধনীমূলক ব্যবস্থা নেন। ফলে উক্ত পরিবহনগুলো চালক ও সুপারভাইজাররা মিলে মালিকের সন্তুষ্ট অর্জনের জন্য সর্বদা সচেষ্ট থাকে। জনাব রফিক সম্মিলিত প্রতিষ্ঠায় পরিবহন ব্যবসায় সাফল্য অর্জন করেন। ওকে, গেল। এখন আমরা ডিরেক্ট চলো অ্যান্সারে সলভে চলে যাই। প্রথম কোশ্চেন কি ছিল? যে ব্যবস্থাপনা কি, যেটা আমরা আগেও দেখছি যে ব্যবস্থাপনা কতগুলো কাজের সমষ্টি। হ্যাঁ, ওকে। তো কোন কাজগুলো ব্যবস্থাপনা? সেটা হচ্ছে পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। হ্যাঁ, নিয়ন্ত্রণের মাধ্যমে উপকরণ সমূহকে সঠিকভাবে কাজে লাগানোর প্রক্রিয়া হচ্ছে ব্যবস্থাপনা। এখন ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞান উভয়, এটা কিন্তু কোশ্চেন আসছিল একবার। হ্যাঁ, এটা একটা বোর্ড কোশ্চেন আসছিল, যে বোর্ডে চলে আসছে, প্লাস এটা কিন্তু তোমার বইয়ের লাস্টেও দেখবা অনুধাবনমূলক। সো এটা একটা ইম্পর্টেন্ট। বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? বিজ্ঞান হচ্ছে কোনো বিষয়ের সুসংগঠিত জ্ঞান, যা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাওয়া যায়। আর কলা কি? ব্যবস্থাপনার কাজ, নীতিমালা এবং তত্ত্ব এক ধরনের বিশেষ জ্ঞান যা গবেষণার মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। আর কলা হচ্ছে এক ধরনের কৌশল যার মাধ্যমে অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা হয়। তাহলে বিজ্ঞান হচ্ছে সুসংগঠিত জ্ঞান আর কলা হচ্ছে এক ধরনের কৌশল যেটাকে আমরা বাস্তবে প্রয়োগ করতে পারি। হ্যাঁ, একইভাবে ব্যবস্থাপনার নীতিমালা ও কৌশল সমূহ সংগঠনের বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান করতে পারে। এজন্য ব্যবস্থাপনাকে আমরা কলা বিজ্ঞানের একটা সমন্বিত রূপ বলতে পারি। আচ্ছা, এই গেল খ নাম্বার। এখন গ নাম্বার দেখি। গ নাম্বার হচ্ছে উদ্দীপকে কি উল্লেখ করা হয়েছে? উদ্দীপক হচ্ছে ব্যবস্থাপনা চক্রের যে কাজগুলো সেটা ধারাবাহিকতা উল্লেখ করা হয়েছে। তো এখন আমরা ব্যবস্থাপনা চক্রের যে কাজগুলো সেটা আগে দেখব। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কার্যাবলী যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এগুলো ধারাবাহিকভাবে চলতে থাকে। এটা পরিকল্পনার মাধ্যমে শুরু হয় এবং নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়। পরবর্তীতে আবার নতুন পরিকল্পনা করা হয়। এটি ব্যবস্থাপনার চক্র। এখন উদ্দীপকের সাথে আমরা চলো রিলেট করি। উদ্দীপকের জনাব রফিক ঢাকা চট্টগ্রাম রোডে, অর্থাৎ যেটা আছে সেটা তুলে দেব। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তিনি কর্মী নিয়োগ দিয়ে ব্যবস্থাপনা প্রশিক্ষণ করেন, নির্দেশনা দেন, তারপরে প্রেষণা দেন। হ্যাঁ, আমি তোমাকে কি ওয়ার্ড তিনি কি করছেন আগে দেখি। পরিকল্পনা করছে, তারপরে কি করছে? নিয়োগ দিছে, কর্মী নিয়োগ দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। কি করছে? কর্মীরা যেন ঠিকঠাক মতো কাজ করেন সেজন্য নির্দেশনা দিছে। কর্মীদের যাতে কাজের মোটিভেশন বজায় থাকে যেন উদ্দীপনামূলক কর্মসূচি গ্রহণ করছে। হ্যাঁ, এছাড়া সঠিকভাবে কাজ বাস্তবায়নের প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা নিছে, যেটাকে আমরা নিয়ন্ত্রণ বলে থাকি। হ্যাঁ, সমন্বয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এই কাজগুলো ব্যবস্থাপনার কাজের সাথে সম্পৃক্ত, যা ধারাবাহিকভাবে সম্পন্ন হয়েছে। তাই আমরা বলতে পারি উদ্দীপকে ব্যবস্থাপনা চক্রের কাজগুলো প্রতিফলিত হয়েছে সুন্দর মতো। এগুলো ক নাম্বার। খ নাম্বারে একটা উক্তি ছিল, সেটার সাথে একমত কিনা সেটা তোমাকে বলা হয়েছে যে ব্যবস্থাপনার কাজগুলো সফল প্রয়োগের ফলে জনাব রফিক পরিবহন ব্যবসায় সুনাম অর্জন করছেন। অবশ্যই ব্যবস্থাপনার কাজগুলো যদি সঠিকভাবে অনুসরণ করা হয় তাহলে একজন ব্যবসায়ী সাফল্য লাভ করবে, এটাই স্বাভাবিক। তো চলো এখন আমরা এই পয়েন্টটারই আলোচনা করি। হ্যাঁ, সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে। এজন্য প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় ও বস্তুগত উপকরণাদি সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন। তো এতে প্রতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সহজ হয়। এখন উদ্দীপকের জনাব রফিক কি করছে? উদ্দীপকের জনাব রফিক 20টি নতুন বাস নামানোর পরিকল্পনা করেন। এরপর তিনি কর্মী নিয়োগ করছেন, নির্দেশনা দিচ্ছেন, প্রেষণা, অর্থাৎ গ নাম্বারে যা যা লিখছি এখানে হতে। হ্যাঁ, এরপরে কাজের তদারকি করে নিয়ন্ত্রণের ব্যবস্থা নিছেন। হ্যাঁ, যেগুলো তোমার ব্যবস্থাপনার কার্যাবলীর সাথে জড়িত। তো এটা কিন্তু ব্যবস্থাপনার কার্যাবলী এই টপিকটা থেকে আসছে। এই টপিকটা দাগায় রাখো, এটা কনসেপ্ট ক্লিয়ার রাখবা। ব্যবস্থাপনার কার্যাবলী বইয়ে পাবা। হ্যাঁ, 3 স্টার দিয়ে রাখো বই এখনই। যে জনাব রফিক তার ব্যবসায়ের উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য কি করছে? ব্যবস্থাপনার কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করছে যেন কাজে কোনো বিশৃঙ্খলা না হয়। এছাড়া উত্তম প্রেষণার মাধ্যমে
যাত্রী ও মালিকের সন্তুষ্ট অর্জনে সচেষ্ট থাকে। হ্যাঁ, এর ফলে প্রতিটা কাজ সফলভাবে বাস্তবায়িত হতে থাকে। এভাবে জনাব রফিক পরিবহন ব্যবসা অল্প দিনে সুনাম অর্জন করতে সক্ষম হয়। আচ্ছা, তো গেল 5 নাম্বার আমার। এখন 6 নাম্বার। 6 নাম্বারে আমরা কোশ্চেনগুলো দেখে নেব, যেগুলো হচ্ছে যেই কোশ্চেনটা তোমার যশোর বোর্ড 2022 সালে আসছিল। তো প্রথম প্রশ্ন হচ্ছে শিল্প বিপ্লব বলতে কি বুঝি, ব্যবস্থাপনার সার্বজনীনতা বলতে কি বুঝি, মিস্টার আকাশ কোন স্তরের কর্মকর্তা, আর মিস্টার শাকিল ব্যবস্থাপনার যে কাজটির দায়িত্ব পালন করেন তা বিশ্লেষণ করো। আচ্ছা, তো আমরা কোশ্চেনগুলো পড়ে নিলাম। এখন আমরা উদ্দীপক দেখব। তো উদ্দীপকে কি আছে? এবি শিপিং কোম্পানির কর্মকর্তা মিস্টার আকাশ ব্যবসার পরিধি বাড়ানোর জন্য একটি নতুন জাহাজ করার সিদ্ধান্ত নেন। এই জন্য একজন মেরিন ইঞ্জিনিয়ার নিয়োগদানের জন্য দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তা মিস্টার শাকিলকে নির্দেশনা দেন। মিস্টার শাকিল নিয়োগ প্রক্রিয়ায় প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন। আচ্ছা, তো চলো আমরা এখন ডিরেক্ট অ্যান্সারে যাই। তো ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল? শিল্প বিপ্লব কি? তো শিল্প বিপ্লব বলতে আমরা মূলত বুঝি যে আধুনিক যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাপনায় যে পরিবর্তন ঘটেছে সেটা হচ্ছে শিল্প বিপ্লব। তো এখানে তুমি সাল উল্লেখ করে দিতে পারো 1750 থেকে 1850। হ্যাঁ, খ নাম্বার, ব্যবস্থাপনার সার্বজনীনতা বলতে কি বোঝায়? সার্বজনীন মানে কি? যেটা সব জায়গায় ছড়ায় যায়। তো ব্যবস্থাপনার সার্বজনীনতা বলতে সর্বত্র সর্বক্ষেত্রে ব্যবস্থাপনা জ্ঞানের আবশ্যকতা এবং এর প্রয়োগযোগ্যতাকে বোঝায়। হ্যাঁ, তো পরিবেশ পরিস্থিতি সামাজিক রীতিনীতি প্রভৃতির কারণে পরিবার ব্যবসা সংগঠন রাষ্ট্র সামাজিক জায়গায় সব জায়গায় ব্যবস্থাপনা ব্যবহার হতে পারে। তবে ব্যবস্থাপনা কাজগুলো পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা এই যে ধাপগুলো আছে প্রয়োগের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। তাই ব্যবস্থাপনাকে সর্বজনীন বলা হয়। এখানে তোমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারো, ব্যবস্থাপনা সর্বজনীন এই কথাটা সর্বপ্রথম বলেছেন কিন্তু সক্রেটিস। হ্যাঁ, সক্রেটিস সর্বপ্রথম ব্যবস্থাপনার সর্বজনীনতা নিয়ে কথা বলেন এবং তিনি একটা উদাহরণ দেয় যে সাবান কারখানা শ্রমিক সাবান কারখানার যে ব্যবস্থাপক সে কিন্তু যে কোনো জায়গায় যেই ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে পারবেন, কারণ সব জায়গায় মূলত ব্যবস্থাপনার কিছু বেসিক স্টেপ ফলো করা হয়। যে স্টেপগুলো পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থা নির্দেশনা পেশনা সমন্বয় সাধন নিয়ন্ত্রণ। বোঝা গেছে? আচ্ছা, গ নাম্বার, উদ্দীপকে মিস্টার আকাশ উচ্চ স্তরের কর্মকর্তা। হ্যাঁ, কেন তিনি উচ্চ স্তরের কর্মকর্তা সেটা আমরা এখানে দেখব। তো উচ্চ স্তরের কর্মকর্তা বলতে কি বুঝি, এটা আমরা বিগত যে কোশ্চেনগুলো আছে ওগুলোতেও দেখছি যে উচ্চ স্তরের কর্মকর্তা মূলত উদ্দেশ্য নীতি দীর্ঘমেয়াদী পরিকল্পনা কৌশল ঠিক করেন এবং এই স্তরের কর্মকর্তারা হচ্ছে চেয়ারম্যান পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালক সচিব প্রভৃতি। হ্যাঁ, তো এরা মূলত মানসিক ও বুদ্ধিভিত্তিক কাজ বেশি করে থাকে। এখন উদ্দীপকের আকাশ কি করেন? তিনি শিপিং কোম্পানিতে কর্মরত, তিনি পরিধি বাড়ানোর জন্য একটা নতুন জাহাজ কেনার সিদ্ধান্ত নেন। একজন মেরিন ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য তিনি মানব সম্পদ কর্মকর্তাকে নির্দেশনা দেন। তিনি প্রতিষ্ঠানটির মূল পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত। তার নীতি ও নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের অধীনস্থ কর্মীরা কাজ করেন। এসব কাজ ব্যবস্থাপনার একমাত্র উচ্চ স্তরের সাথেই সম্পর্কিত। তাই আমরা মিস্টার আকাশকে বলতে পারি তিনি একজন উচ্চ স্তরের কর্মকর্তা। বুঝা গেছে? ওকে, ঘ নাম্বার, উদ্দীপকের মিস্টার শাকিল ব্যবস্থাপনা কর্মী সংস্থান কাজের দায়িত্ব পালন করেন। কি কাজ? কর্মী সংস্থান কাজের দায়িত্ব পালন করেন। তো কর্মী সংস্থান বলতে কি বুঝি এখন আমরা লিখব যে কর্মী সংস্থান কাজের মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলা হয়। তো আমি কিন্তু বারবার কোশ্চেনে ব্যাক করতেছি না, তোমরা যে কোশ্চেন আমরা ফার্স্টে দেখছিলাম ওইটা একটু তোমরা টেনে দেখলেই হবে। হ্যাঁ, কোশ্চেন কি ছিল একটু টেনে দেখে এটা যখন তুমি সলভ করবা তখন কিন্তু তোমার মিলে যাবে। বোঝা গেছে? তো আমি বারবার ব্যাক করতেছি না কারণ এটাতে তোমাদেরই টাইম লস হবে। আমি আবার ব্যাক করবো, এটা তোমরা বসে বসে ওয়েট করে দেখবা, এই জন্য আমি কোশ্চেনটা আবার টেনে ব্যাক করতেছি না। হ্যাঁ, আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, তো এক্ষেত্রে উপযুক্ত কর্মী মানে কর্মী সংস্থানের কাজটা আমরা দেখতেছিলাম। কর্মী সংস্থানের কাজের মাধ্যমে কি করা হয়? যোগ্য ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলা হয়। উপযুক্ত কর্মী সংগ্রহ নির্বাচন নিয়োগ ও উন্নয়ন করা হয়। এটা হচ্ছে কর্মী সংস্থান প্রক্রিয়া। কর্মীর অবসর নেওয়া চাকরি ছেড়ে দেওয়া অব্যাহতি প্রভৃতির কারণে বৃহদায়তন প্রতিষ্ঠানে সারা বছর কর্মী সংস্থান কাজ চলতেই থাকে। হ্যাঁ, এখন উদ্দীপকের এবি শিপিং কোম্পানির কর্মকর্তা একটা নতুন জাহাজ সিদ্ধান্ত নেয়, অর্থাৎ তেনার যে কাজগুলো ছিল সেগুলো এখানে বলছে। তিনি দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তা শাকিলকে নির্দেশনা দেন। শাকিল নিয়োগ প্রক্রিয়ার প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন। নিয়োগ প্রক্রিয়ার প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন। তো এই যে নিয়োগ প্রক্রিয়ার প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন এটা মূলত কর্মী সংস্থানের সাথে জড়িত, এটা ব্যবস্থাপনা কার্যাবলীর আয়তের মধ্যে পড়তেছে। হ্যাঁ, এখন আমরা কর্মী সংস্থানের
পয়েন্টটা নিয়ে এখন আলোচনা করব যে মেরিন ইঞ্জিনিয়ার পদটা একটা গুরুত্বপূর্ণ পদ। হ্যাঁ, এই পদে অবশ্যই দক্ষতার ভিত্তিতে কর্মী সংস্থান করতে হবে। তাই মিস্টার শাকিল যথাযথভাবে কর্মী সংস্থান প্রক্রিয়া অনুসরণ করে একজন দক্ষ যোগ্য মেরিন ইঞ্জিনিয়ার নির্বাচন করেন। কর্মী সংস্থান প্রক্রিয়াটি বাস্তবায়নের জন্য প্রথমে কর্মী সংগ্রহের উৎস নির্ধারণ করতে হবে। কি করতে হবে? কর্মী সংগ্রহের উৎস নির্ধারণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কর্মী সংগ্রহ করতে হবে। আবার এই কর্মীদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করতে হবে এবং নির্বাচিত যারা কর্মী আছে তাদের থেকে অধিক যোগ্য ব্যক্তিকে নির্দিষ্ট পদে নিয়োগ দিতে হবে। হ্যাঁ, এভাবে মিস্টার শাকিল ব্যবস্থাপনা কর্মী সংস্থানের কাজটি সম্পন্ন করেন। ওকে, তো এগুলো 6 নম্বর। এখন আমরা 7 নম্বর কোশ্চেনটা দেখব। হ্যাঁ, তো 7 নম্বর কোশ্চেনটা তোমার বরিশাল বোর্ড 2022 সালে আসছিল। তো এখানে ক নাম্বার কোশ্চেন হচ্ছে প্রশাসন বলতে আমরা কি বুঝি, আদর্শের ঐক্য বলতে কি বুঝি, এটা এর আগেও একটা কোশ্চেনে সলভ করছি। তারপর হচ্ছে মিস্টার মুখার্জি কোন স্তরের কর্মকর্তা এবং মিস্টার ব্যানার্জি ও মিস্টার মুখার্জির সমন্বিত পরিশ্রমের ফলে কোম্পানিটি প্রতিষ্ঠিত, তুমি কি একমত কিনা। হ্যাঁ, এখন আমরা হচ্ছে উদ্দীপকটা পড়বো। উদ্দীপকে কি বলা আছে যে XYZ কোম্পানি উচ্চপদস্থ কর্মকর্তা মিস্টার ব্যানার্জি কোম্পানির পরিকল্পনা প্রণয়ন এবং নীতি নির্ধারণের সাথে জড়িত, তার মানে আবার বোঝা যাচ্ছে উচ্চস্তরের ব্যবস্থাপক। কোম্পানি মিস্টার মুখার্জি ওই কোম্পানির একজন কর্মকর্তা, তিনি লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের সাথে সেম জিনিস, উচ্চস্তর নিম্নস্তর, উচ্চস্তর নিম্নস্তর। হ্যাঁ, এখন চলো আমরা ডিরেক্ট সলভে যাই। এটা তোমাদের বেশি ডেসক্রাইব করে লাইন টু লাইন বলা লাগবে না, একটু বললে ধরতে পারবা। আচ্ছা, প্রশাসন কাকে বলে? সেম জিনিস আমরা জানি যে উদ্দেশ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কৌশল ও নীতি নির্ধারণ যে প্রতিষ্ঠানে করা হয় সেটা হচ্ছে প্রশাসন। এখন আদর্শ রক্ষা নীতি কাকে বলে? যে একজন কর্মী একই সময় মাত্র একজন ব্যক্তির কাছ থেকে আদেশ পাবে, আদেশ গ্রহণ করবে, এই নীতিটাকে বলে আদর্শ রক্ষার নীতি। হ্যাঁ, আদেশদাতা যদি একাধিক হয় তাহলে ভিন্ন ভিন্ন কাজের আদেশ দিতে পারেন। এক্ষেত্রে কি করা হয়? কর্মীর পক্ষে যথাযথভাবে কাজ করা সম্ভব হয় না। এই প্রতিষ্ঠানে আদেশের ঐক্যের নীতি মেনে চলা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো গ নাম্বারে বলছে উদ্দীপকের ব্যবসায়টি কিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটা হচ্ছে উদ্দীপকের সেবার ব্যবসাটি শিল্প বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো শিল্প বিপ্লব কখনো 1750 থেকে 1850 পর্যন্ত যে সময়টা, সেটাকে আমরা শিল্প বিপ্লব বলি। এই সময় উৎপাদন ব্যবস্থাপনায় সনাতন পদ্ধতির পরিবর্তে প্রযুক্তিগত পরিবর্তন সাধিত হয়। এখন উদ্দীপকে কি হয়েছে চলো রিলেট করি। উদ্দীপকের সেবা একটা কি করে? উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে জড়িত, সনাতন পদ্ধতির যন্ত্রপাতি ব্যবহার করা হতো তার প্রতিষ্ঠানে। বর্তমানে তিনি আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু করেন। উৎপাদন ক্ষেত্রে প্রাচীনকালে যন্ত্রপাতির ব্যবহার ছিল না। আধুনিক যুগের শুরুতে শিল্প কারখানা উৎপাদন কাজে গতিশীলতা আনতে যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়। হ্যাঁ, মিস্টার শিহাবু পুরাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতির যন্ত্রপাতির ব্যবহার শুরু করেন। ফলে কি করা হয়? শ্রমিকদের শ্রমিক উভয় বেঁচে যায়। হ্যাঁ, এতে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থা একটা বৈপ্লবিক পরিবর্তন হয়। সুতরাং আমরা বলতে পারি যে তার কাজটা শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত। হ্যাঁ, ওকে, ঘ নাম্বার। এখন ঘ নাম্বারে বলছে উদ্দীপকের মিস্টার শিয়াবকে কোন স্তরের কর্মকর্তা বলা যায়? মিস্টার শিয়াব অবশ্যই নিম্ন স্তরের কর্মকর্তা। এটা আমরা উদ্দীপক যখন পড়ছিলাম তখনই বুঝে গেছিলাম। এখন নিম্ন স্তরের কর্মকর্তার কাজ কি, সেটা হচ্ছে সেকেন্ড প্যারায় আলোচনা করছে যে নিম্ন স্তরের কর্মকর্তারা হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপকদের পরিণত যে পরিকল্পনা থাকে সেটা বাস্তবায়ন করেন। হ্যাঁ, মধ্যস্তরের মাধ্যমে তারা প্রত্যক্ষভাবে কর্মীদের সাথে সম্পর্কিত শাখা ব্যবস্থাপক, কারখানা সুপারভাইজার, তত্ত্বাবধায়ক, ফোরম্যান ইত্যাদি হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপকদের উদাহরণ। এখন উদ্দীপকের সাথে নিম্ন স্তরের ব্যবস্থাপক কেন বলা হয়, মিস্টার শিহাবকে কেন বলা হবে, সেটা আমরা রিলেট করব। যে শিহাব একজন উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, তিনি আধুনিক পদ্ধতি ব্যবহার শুরু করেন। এক্ষেত্রে তার কি করা হয়? সময় ও শ্রম বেঁচে যায়। শ্রমিকদের কাছাকাছি থেকে তাদের উৎসাহ দিতে পারেন এবং গৃহীত পরিকল্পনা সমূহ শ্রমিকদের কাছে পৌঁছে দিতে পারেন। হ্যাঁ, এক্ষেত্রে বলা যায় যে মিস্টার শিহাব যেহেতু সরাসরি শ্রমিকদের কাজ তদারকি করেন, তিনি পরিকল্পনা বাস্তবায়নের জন্য শ্রমিকদের দিয়ে কাজ করান, তিনি কর্মীদের প্রশিক্ষণও দেন এবং পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে তিনি প্রতিষ্ঠানে একটা ভূমিকা রাখেন। হ্যাঁ, এসব কাজ মূলত ব্যবস্থাপনার নিম্ন স্তরে করা হয়। তাই বলা যায় যে মিস্টার শিহাব একজন নিম্ন স্তরের ব্যবস্থাপক। হ্যাঁ, তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা 9 থেকে বাকি যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।